আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 4 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। নিউ ইয়র্ক ওই দিন রাতে হাসপাতালের করিডোরে স্বাভাবিকভাবে শান্ত। দূরে একটা মনিটরের শব্দ আর বাতাসে হালকা হাসপাতালের ভ্যাপসা গন্ধ। জিয়ন বেডের এক সাইডে বসে আছে, তার ডান হাত রক্তে ভিজে লাল হয়ে আছে। তবুও তার চোখে কোনো ব্যথা নেই, শুধু সেই চেনা ঠান্ডা আর বিরক্ত। একজন তরুণী নার্স ধীরে ধীরে এগিয়ে এলো, হাতে ট্রে, একটা গজ আর ব্যান্ডেজ। সে নরম গলায় বলল, স্যার আপনার হাতটা এখনই পরিষ্কার করতে হবে ফার্স্ট। নার্সটা হাত বাড়াতেই হঠাৎ জিয়নের চোখে জ্বলে উঠল একটি আগুন। সেই মুহূর্তে দাঁড়িয়ে পড়ল। সে চেঁচিয়ে বলল, আই হেট গার্ল, হোয়াই ইজ এ গার্ল হেয়ার। তারপর চিৎকার পুরো রুমটাই কেঁপে উঠল। নার্সটা ভয়ে এক পা পিছিয়ে গেল, হাত কাঁপছে, তার চোখ বড় হয়ে গেছে, আর বলল, আই এম সরি স্যার, আই ওয়াজ জাস্ট। পাশে থাকা আয়ান ভরকে গেল। সচরাচর জিয়ন এইভাবে চেঁচিয়ে কথা বলা তো দূরের কথা, উচ্চস্বরেও কথা বলে না। সে এগিয়ে এলো, মহিলা নার্সকে দেখে বুঝে গেল যে জিয়নের চেঁচিয়ে ওঠার কারণটা কি। এইবার তার চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে উঠল। সে নার্সটার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, আই টোল্ড হিম টু কল এ ডক্টর, হোয়াই আর ইউ হিয়ার। নার্সটা প্রায় কাঁদতে কাঁদতে বলল, স্যার আমি দেখছিলাম ওনার হাত থেকে প্রচন্ড রক্ত বের হচ্ছিল, যার কারণে আমি। আয়ান আর এক সেকেন্ডও তার কথা শুনেনি। তার কণ্ঠ ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। ইউ হ্যাভ এক্স্যাক্টলি 30 সেকেন্ডস। নার্সটা থমকে গেল। গো কল দ্য ডক্টর অর দিস হসপিটাল ওন্ট এক্সিস্ট ইন 2 মিনিটস। এই কথা শুনে নার্সটা আর কিছু বলল না, প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই রুমে আবারও নিস্তব্ধতা। আয়ান জিয়নের দিকে তাকালো। ব্রো, ইউর ব্লিডিং মোর দেন থিঙ্ক ইউ। জিয়ন চোখ সরিয়ে জানালার দিকে তাকালো। নিউ ইয়র্কের আলো ঝলমল করছে, তার ঠোঁটের কোণে তিক্ত একটা হাসি। শান্ত গলায় বলল, পেন ডাজ নট স্কেয়ার মি। আয়ান কিছু বলতে গিয়েও আর কিছু বলল না, থেমে গেল। সে জানে এই ছেলেটার ভেতরের ক্ষত এই হাতের রক্তের চেয়েও বেশি গভীর। দ্রুত করিডোরের পায়ের শব্দ শোনা গেল। ডাক্তার আসছে। এইদিকে বাংলাদেশে আশরাফুল সৈয়দ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছেন। দিনের পর দিন তার চলাচল যেন ভীষণভাবে কমে গিয়েছে। আগে যেই মানুষটা শক্তপোক্ত ছিলেন, যে সকলকে মানিয়ে নিতে পারতেন, এখন তার শরীর যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। মুখে সাদা ছায়া, চোখে ক্লান্তি, আর মনেও এক ধরনের অনুতপ্ত ভাব। বাড়ির পরিবেশও বদলে গেছে। ফারজিয়ন চলে যাওয়ার পর থেকে শান্তি নামেই কিছু নেই এই ঘরগুলোতে। ঘরগুলো নীরব, আড্ডা নেই, হাসি নেই, কেবল সময়ের সাথে সাথে নীরবতা বাড়ছে। আরিনার শান্ত স্বভাবও এখন বাড়িটার অস্থিরতা সামলাতে পারছে না। বিকেলবেলা আরিনা আরমান সৈয়দকে সামনে বসিয়ে বলল, আব্বু এবার সবকিছু ঠিক করার পালা। আমার ভুলের জন্য যে হতো ফারজু ভাইয়া চলে গিয়েছিল, আমি তাকে ফিরিয়ে আনবো। বড় আব্বুর এই অবস্থা আর আমি দেখতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিউ ইয়র্কে যাব। তুমি সবকিছুর ব্যবস্থা করো। আরমান সৈয়দ প্রথমে কিছুটা দ্বিধাবোধ করলেন। তিনি জানতেন নিউ ইয়র্কের দূরত্ব, বিদেশের পরিবেশ, ফারজিয়নের সঙ্গে পুনর্মিলনের ঝুঁকি। কিন্তু আরিনার চোখে দৃঢ়তা দেখে তিনি বুঝলেন এই মুহূর্তে বাধা দেওয়া ঠিক হবে না। আরমানের কণ্ঠে কষ্ট আর ভাবনার মিশ্রণ ঘটিয়ে তিনি বললেন, আরিনা মা, তুই একাই এত দূরে যেতে পারবি? তোর সমস্যা হবে না? আরিনা শান্ত গলায় বলল, তুমি চিন্তা করো না আব্বু, আমি পারবো। আমি শুধু ফারজু ভাইয়াকে ফিরিয়ে আনবো, আর কিছুই চাই না আমি। আরমান সৈয়দ সবসময় পরিবারের সুরক্ষার দিকে প্রথমে চিন্তা করতেন। এবারও উদ্বিগ্ন, কিন্তু আরিনার দৃঢ় চাহনি তাকে বোঝালো যে তাকে বাধা দেওয়া যায় না। সে মাথা নিচু করে বলল, ঠিক আছে মা, আমি সবকিছুর বন্দোবস্ত করব। ভিসা, ফ্লাইট, তোর জন্য সবকিছুর ব্যবস্থা করব। 7 দিন পরের ফ্লাইট আমি বুকিং করছি, তুই চিন্তা করিস না। তোর ছোট মামা মাহির শিকদার তো ওইখানেই পরিবার নিয়ে থাকে, ওরা তোকে পিক করে নিবে, আমি জানিয়ে রাখবো। তাছাড়া তোর জন্য অ্যাপার্টমেন্ট বুকিং করে রাখতে বলবো। পরের দিন সকালের রোডটা আজ একটু নরম। ভার্সিটির ক্যাম্পাসে ঢুকতেই আরিনার হালকা শালটা ঠিক করে নিল। চারপাশের পরিচিত মুখ, পরিচিত হাঁকডাক, কিন্তু তার ভিতরে যেন আজ অন্যরকম একটা ব্যস্ততা। মেডিকেলের বিল্ডিং এর সামনে এসে আহাত আগেই দাঁড়িয়েছিল, হাতে কফির কাপ, চোখে সেই চেরোচেনা দুষ্টমি। তিথি আর নীলে এসে একটু পরে যোগ দিল। আহাত হাসতে হাসতে বলল, আজ তোকে অনেক সিরিয়াস দেখাচ্ছে আরিনা, কি ব্যাপার তোর? আরিনা হালকা হাসলো আর বলল, কিছু না, একটু চিন্তায় আছি। তিথি ব্রুকুচকে তাকালো আর বলল, তোর ক্ষেত্রে একটু মানে অনেক কিছু, বল কি হয়েছে?
তারপর চারজন ভার্সিটির গাছতলার বেঞ্চে বসে পড়ল। চারপাশে স্টুডেন্টদের কোলাহল, কিন্তু তাদের ছোট্ট বৃত্তর ভেতরটা যেন আলাদা একটা জগৎ। নীলি হঠাৎ করে বলে উঠল, এই আজ তো আমাদের প্রথম ক্লাস হবে না, ফুল টাইম আড্ডা দিব। ওকে, এখন আরিনা বল, তোর মুখটা এমন লাগছে কেন? আরিনা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর ধীর গলায় গলাটা পরিষ্কার করে বলল, আমি নিউ ইয়র্ক যাচ্ছি। 1 সেকেন্ড নীরবতা, তারপর সবাই একসাথে চেঁচিয়ে বলে উঠল, হোয়াট, সিরিয়াসলি? কিন্তু কবে? আহাত প্রায় লাফিয়ে উঠল আর বলল, এটা কবে ঠিক করলি আর আমাদের এখন জানাচ্ছিস? আরিনা শান্ত গলায় বলল, আগামী সপ্তাহে আমার ফ্লাইট। এখন কতদিন থাকবো ওইখানে সেটা আমি জানি না। তিথির চোখ বড় বড় হয়ে গেল আর বলল, আগামী সপ্তাহে? আর তুই এতটা কুল? নীলি হঠাৎ আরিনার হাত ধরে ফেললো আর বলল, তুই জানিস না আমরা কতটা এক্সাইটেড? আহাত নাটকীয় ভঙ্গিতে বলল, আমাদের গ্রুপ থেকে এই প্রথম কেউ নিউ ইয়র্ক যাচ্ছে। ম্যাডাম, আপনি ইতিহাস তৈরি করতেছেন। আরিনা হালকা হাসলো, এত এক্সাইটেড হওয়ার কিছুই নেই, কাজ আছে সেখানে। তিথি চোখ সরু করে তাকালো আর বলল, আমরা জানি। আরিনা তাকালো আর বলল, কি জানো তোমরা? নীলি মুচকি হেসে বলল, তুই ফারজিয়ান ভাইকে খুঁজতে যাচ্ছিস। আরিনার মুখটা একদম শান্ত, কিন্তু চোখের ভিতরে একটা নরম কাঁপুনি, আর বলল, হ্যাঁ। আহাত এবার আর হাসলো না, গলাটা নরম হয়ে গেল। তারপর বলল, ভালো করেছিস, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণ সবাই চুপ রইল, বাতাসে পাতার শব্দ। তারপর হঠাৎ তিথি চেয়ার ছেড়ে উঠে একটু কাছে এগিয়ে এসে বলল, শোন আরিনা। আরিনা তাকালো আর বলল, বল। তিথি আর নীলির চোখ দুটো যেন চকচক করে উঠলো। আমরা জানি এটা অদ্ভুত শোনাবে। নীলির সাথে সাথে যোগ করলো, তুই যদি সময় পাস তাহলে। আহাত মাঝখানে ঢুকে পড়লো, মানে যদি একদম অলৌকিকভাবে যদি ঘটে যায়। আরিনা হালকা হাসলো আর বলল, কি বলতে চাচ্ছ তোমরা? তিথি একটু লজ্জা পেয়ে বলল, জিয়ন তো নিউ ইয়র্কেই থাকে। তিথি দ্রুত ব্যাগ থেকে কয়েকটা রঙিন কাগজের খাম বের করলো। এটা আমাদের ফ্যান লেটার, অনেক আগে লিখে রেখেছিলাম, ভেবেছিলাম কোনোদিন দেওয়া হবে না। আরিনা একদম অবাক আর বলল, কি? আহাত এবার হাসলো আর বলল, আর আমার জন্য একটা অটোগ্রাফ। আরিনা মাথা নাড়লো আর বলল, না না, এসব আমি পারবো না, আমি তো তাকে চিনিও না। নীলি মিনতির সুরে বলল, প্লিজ আরিনা, আমরা তো কোনোদিন নিউ ইয়র্কে যেতেই পারবো না। তিথি চোখ বড় বড় করে বলল, তুই একবার চেষ্টা করলেই হবে। আরিনা একটু অস্বাভাবিকে পড়ে গেল, আমি তো ফারজিয়ান ভাইকে খুঁজতে যাচ্ছি, তাহলে এসব? আহাত গম্ভীর গলায় বলল, আমরা জানি, আর আমরা তো তোকে চাপ দিচ্ছি না। তারপর হালকা হেসে চুপ করলো, কিন্তু তুই যদি সময় পাস, যদি কপালে থাকে। কিছুক্ষণ চুপ করে থাকলো আরিনা, বন্ধুদের চোখে স্বপ্ন, উত্তেজনা, বিশ্বাস। শেষমেশ সে ধীরে বলল, আমি প্রমিস করছি না। তিনজনের মুখ একসাথে ঝুলে গেল। তারপর আরিনা যোগ করলো, কিন্তু আমি যদি সময় পাই আমি ট্রাই করব। পরের মুহূর্তে তিনজন একসাথে চেঁচিয়ে বলে উঠলো, ইয়েস। আহাত খুশিতে বলে উঠলো, এইটা নিউ ইয়র্ক ডিল। আরিনা হেসে বলল, এত খুশি হওয়ার কিছুই নেই, কিন্তু তার নিজের বুকের ভিতরে যেন একটা হালকা উত্তেজনা জমে উঠলো। নিউ ইয়র্ক, ফারজিয়ন, আর সেই অজানা একটা নাম জিয়ন। হয়তো এই যাত্রা শুধু কাউকে খুঁজে পাওয়ার নয়, হয়তো এই যাত্রা একটা অজানা দরজা খুলে দিবে। আরিনা আকাশের দিকে তাকালো, মনটা অদ্ভুতভাবে ভারী আবার দৃঢ়। নিজের ভিতরে সে বলে উঠল, আমি আসছি ফারজো ভাইয়া, এবার আর পালানোর সময় নয়, এবার দেখা করার সময়। শহরের আলো একটু যেন আজকে বেশি তীক্ষ্ণ, রাতের দুই পাশে লাল নীল লাইটের আলো। এই শহর যেন ঘুমায় না। আর জিয়নের মতো মানুষদের জন্য তো এই রাতটা সবচেয়ে বড় জীবন্ত। আন্ডারগ্রাউন্ড কার রেসিং ট্র্যাক, পুরনো ব্রিজের নিচে পরিত্যক্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, চারপাশে কালো গাড়ির লাইন, ইঞ্জিনের শব্দে যেন বাতাস কাঁপছে। মানুষের গলা, বাজি ধরা টাকা, উত্তেজনা, সবকিছু মিলে ভয়ঙ্কর একটা পরিবেশ। আজকের রেসটা কোনো নর্মাল না, ডেঞ্জারাস। একপাশে ম্যাটফিল গাড়িটা দাঁড়িয়ে আছে, ড্রাইভিং সিটে বসে আছে জিয়ন, চোখে সেই চিরচেনা ঠান্ডা দৃষ্টি, মুখে কোনো এক্সপ্রেশন নেই, হাতটা স্টিয়ারিং এর উপর শক্ত করে রাখা। জেডি গাড়ির জানালায় ঝুঁকে বলল, ব্রো, এই পথটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ, একটা ভুলভাগ নিলে কিন্তু মৃত্যু নিশ্চিত, তাই সাবধানে থেকো। জিয়ন চোখ না সরিয়ে বলল, ডোন্ট ওয়ারি। আয়ান একটু চিন্তিত গলায় বলল, ফিনিশ ফার্স্ট, নো শো অফ। জিয়ন হালকা মাথা নাড়ালো, এইটুকুই যেন তার সম্মতি। ফ্ল্যাগ নামানো হলো, গাড়িগুলো স্টার্ট দেওয়া হলো, আর গাড়িগুলো যেন ছুটছে না, এমনভাবে ছুটছে যেন মনে হচ্ছে উড়ছে। ট্র্যাক করা শুরু হলো, এদিকে কংক্রিটের দেয়াল একদিকে, আর অন্যদিকে নদী। একটা ভুল মানে সবকিছু শেষ। জিয়নের গাড়ি মুহূর্তে লিড নিল, তার হাতের শিরাগুলো ফুলছে,
চোখ দুটো স্থির, ব্রেক, টার্ন ওভার সবকিছু নিখুঁতভাবেই করছে। পিছনে একটা গাড়ি ওভারটেক করার চেষ্টা করলো। হঠাৎ করে সাইড থেকে একটা ধাক্কা খেয়ে গাড়িটা উল্টে পড়ে গেল। পাশে চারদিকে চিৎকার, ওয়াচ আউট। জিওন এক সেকেন্ডের জন্য ঘাবড়ালো না, স্টিয়ারিংটা ঘুরিয়ে গাড়িটা সাইড করে নিল। চাকার ঘর্ষণে আগুনের মতো ফুলকির তৈরি হলো। শেষ টার্ন, শেষ থ্রেড। জিওন পুরো স্পিড চাপলো। ফিনিশিং লাইন, এক মুহূর্তের নীরবতা, তারপর বিস্ফোরণের মতো চিৎকার, জিওন, জিওন জিতেছে। গাড়ি থামিয়ে এসে ধীরে নামলো। কেউ টাকা ছুড়ছে, আবার কেউ হাততালি দিচ্ছে, কিন্তু তার চোখে যেন কোনো উচ্ছ্বাস নেই। জেডি এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো আর বলল ক্লিন উইন। জিওন শুধু বলল লেটস গো। নিউ ইয়র্ক সিটি, রাতের আকাশ আধারে মোড়ানো, কিন্তু শহরের আলো আর শব্দ যেন কখনোই নিস্তব্ধতা হয় না। রাস্তার গাড়ির হর্ন, মানুষের চিৎকার আর দূরের বিল্ডিংয়ের লাল নীল সবুজ আলো। এই শহরের রাত যেন যে কোনো মুহূর্তে ঝুঁকি ও উত্তেজনার পাওয়া যায়। জিওন, জেডি আর আয়ান একটি নাইট ক্লাবের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকতেই উচ্চ ভোল্টের মিউজিক তাদের কানে ভেসে আসলো। লাইটের ঝলকানি, মানুষের উচ্ছ্বাস, পুরো স্থান কম্পিত হচ্ছে। জিওন তার হাতের আঘাতের দিকে তেমন খেয়াল না দিয়ে এগিয়ে যাচ্ছিল। তার শান্ত গলা, চোখে কোনো উন্মাদনা নেই। জেডি হাসি মুখে বলল, ব্রো, আজ রাতের মজা হবে। এইসব ফ্যান্সি ক্লাব দেখলে যেন মন ভালো হয়ে যায়। জিওন কেবল দুটি চোখ ঠান্ডা দৃষ্টি রেখে ইশারা করলো, জাস্ট ফলো মি। ক্লাবের ভিতরে ঢুকতেই কিছু মেয়েরা তাদের দিকে এগিয়ে এলো। জেডি হাসতে হাসতে বলল, ব্রো, দেখেছিস সবাই কেমন তোর দিকে আগ্রহী। জিওন রাগী অর্ধেক চোখ বন্ধ করে নিল। সে রাগী কণ্ঠে বলল, আমি মেয়েদেরকে ঘৃণা করি। এই মেয়েগুলো কেন আমার কাছে এসেছে? মেয়েগুলো ভয়ে পিছনে সরে গেল। জেডি একটু হতভম্ব, আর আয়ন মনে মনে বলল, বুঝলাম না। জিওন, ব্রো সবসময় কেন বলে আই হেট গার্লস? ব্রো কোনো মেয়েকে কখনো বিয়ে করবে না নাকি সারা জীবন সিঙ্গেল থাকবে? জিওন আরো এগিয়ে গেল, তার হাতে মৃদু কাঁপন, মুখে পাশের একটা লাল রক্তের রেখা, কিন্তু কোনো ভয় নেই। হঠাৎ একটা মেয়ে কাছাকাছি আসতে নিল, যেন তাকে প্রবল করতে চাইছে, কিন্তু এই দিকে সে এক মুহূর্তের জন্য তাকালো না। রাগে তার হাতে থাকা গ্লাসটার দিকে চেপে ধরলো। গ্লাসের কাঁচ ভেঙে গেল এবং জিওনের হাতে কাঁচ ফুটে গেছে। তার হাত কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু সেদিকে যেন তার বিন্দুমাত্র খেয়াল নেই। জেডি আতঙ্কিত কণ্ঠে বলল, ব্রো কেয়ারফুল। জিওন কোনো দিকে খেয়াল না করে বলল, আই টোল্ড ইউ আই হেট গার্লস। আয়ান এখনো চুপ করে নিজের ভিতরে ভাবতেছিল। সে মনে মনে বলছে, দূর, আমি এসব কি ভাবছি? ব্রো একদম খাঁটি বিশুদ্ধ পুরুষ। এরকম রাগ, এরকম আবেগ কোনো মেয়ের জন্য নয়, এগুলো শুধু সাকসেসের জন্য। জেডি নীরবভাবে জিওনের পাশে দাঁড়ালো। ক্লাবের চারপাশের লোকেরা অবাক হয়ে তাকিয়েছিল তাদের দিকে। কেউ কেউ ফিস ফিস করে বলল, হু ইজ দিস গাই? মিউজিকের তালে তালে মানুষ উচ্ছ্বাস করছে। জিওন এক মুহূর্তের জন্য তাকালো। ক্লাবের মেঝেতে রক্তের দাগ পড়েছিল, কিন্তু জিওনের পায়ে কোনো রক্তের দাগ ছিল না। সে নিজের হাতের রক্ত মুছল না, বরং হাত নাড়া দিয়ে বলল, গেট আউট। মেয়েরা একে একে পিছনে সরল। জেডি এবং আয়ান একে অপরের দিকে তাকালো। জেডি ফিস ফিস করে বলল, ব্রো, আর ইউ অলওয়েজ লাইক দিস? জিওন কেবল ঠান্ডা গলায় দৃষ্টি নিয়ে বলল, ডোন্ট কোয়েশ্চেন মি। এরপর জিওন ক্লাবের বারের দিকে এগিয়ে গেল। আয়ান ও জেডি তার পিছনে পিছনে গেল। বার টেবিলে কিছু ছেলে কিছু মজা করতে চাইছিল। জেডি তাদের দিকে তাকাতেই তারা যেন থমকে গেল। একটি ছেলে বলল, হেই ম্যান, চিল। জিওন এক মুহূর্তে ঠান্ডা দৃষ্টি দিয়ে তাকালো, তারপর এক ধাক্কা দিয়ে তাকে মেঝেতে ফেলে দিল। পুরো বার জুড়ে চিৎকার শুরু হয়ে গেল, কিন্তু কেউ তাদেরকে বাধা দিতে পারল না। জেডি তাকে শান্ত করার জন্য বলল, ব্রো স্টপ ইট। জিওন ঠান্ডা কণ্ঠে বলল, ইটস মাই ওয়ে। ক্লাবের সব মানুষ নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। কেউ কেউ মৃদু চমকে, আবার কেউ কেউ ফিস ফিস করে বলছে, হি ইজ ডেঞ্জারাস। জেডি এবং আয়ান বুঝতে পারলো জিওনকে কোনোভাবে রেগে যেতে দেওয়া যাবে না। তার রাগ, তার শক্তি, তার প্রতিটা আঘাতে কিছু একটা অদৃশ্য লুকিয়ে আছে। জিওন শেষে বার থেকে বেরিয়ে গেল। রিংয়ের মতো একটা খোলা জায়গায় এসে দাঁড়ালো। তার হাতের আঘাত থেকে এখনো রক্ত ঝরছে। আয়ান বলল, লেটস গো ব্রো, এনাফ, ইটস এনাফ। জিওন মাথা নাড়িয়ে বলল, আই এম ফাইন। একটা লাইটের ঝলকানি তার চোখে প্রতিফলিত হলো। সে দাঁড়িয়ে রইল, কোনো আবেগ ছাড়া, কেবল নির্লিপ্ত চাহনি নিয়ে। জেডি ভাবলো, আমি জানি না ব্রো কেন এমন, কিন্তু আমি এটা নিশ্চিত যে সবসময় নিজের কন্ট্রোলে থাকে সে। জিওন তার হাতের রক্ত রুমাল দিয়ে মুছে ফেলল। তার চোখে এক ধরনের শান্তি ও নিস্তব্ধতা, যেন বলছে, আমি এই শহরে একাই, আমি কেবল নিজের নিয়মে চলি। আয়ন আর জেডি পিছনে সরে গেল। আয়ন হঠাৎ করে তাকালো, আর তার চোখে দেখলো
নাই কোনো ভয়, শুধু রাগের আভা। এক মুহূর্তের জন্য সে জেডি এবং আয়নের দিকে তাকালো, আর তার চোখে দৃঢ়তা, একরাশ শক্তি, একরাশ রহস্য। ক্লাবের আলোতে রক্ত, ঘাম, উত্তেজনা সব মিশে গেছে। জেডি শুধু চুপচাপ বলল, ব্রো ইউ আর ম্যাড। জিওন কেবল ঠান্ডা চাহনি দিয়ে বলল, ইয়েস আই এম ম্যাড। আয়ন বিড়বিড় করে বলল, ব্রো হলো একটা খাঁটি সাইকোপ্যাথ, কিন্তু সে আমাদের ব্রো, আমরা শুধু তার পাশে থাকতে পারি। জিওন তারপর ক্লাবের দরজা খুলে বেরিয়ে গেল। রাতের কুয়াশা, শহরের বাতাস এবং লাইটের ঝলকানি সবকিছু মিলে তার ধূসর পৃথিবী একাকী হয়ে আছে। দেখতে দেখতে কেটে গেছে আরো একটি সপ্তাহ। নিউ ইয়র্ক সিটির সকালটা আজ একটু আলাদা। আকাশে পরিষ্কার পরিষ্কার বাতাসে এখন শীতল ছোঁয়া। রাস্তার দুপাশে মানুষ ব্যস্ত, কেউ অফিসে যাচ্ছে, কেউ কফি হাতে হাঁটছে, কেউ আবার ফোনে কথা বলতে বলতে ছুটছে। আপার ম্যানহাটনের সেই পরিচিত অ্যাপার্টমেন্টের সকালটা শুরু হয়েছিল খুব ভালোভাবেই। ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে বসেছিল জিয়ন। কালো টি শার্ট, কালো প্যান্ট, চোখে সেই চিরচেনা নির্লিপ্ত ভাব, হাতে ফোন, কিন্তু ফোনের স্ক্রিনে কি আছে সে নিজেও জানে না। ফোনটা কোথায় যেন হারিয়ে গেছে। ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে কফি বানাচ্ছে আয়ান। জেডি আবার জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে সিগারেট ধরিয়েছে। হঠাৎ আয়ান ঘুরে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, ব্রো একটা কথা বলি। জিয়ন চোখ তুলে তাকিয়ে বলল, সে। আয়ান একটু ইতস্তত করলো, তারপর এক নিঃশ্বাসে বলল, আজ এয়ারপোর্টে যেতে হবে। জেডি সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। এয়ারপোর্ট কেন? কেন এয়ারপোর্টে? আয়ান কফির মুখটা হাতে নিয়ে হাসলো আর বলল, আমার কাজিন বাংলাদেশ থেকে আসছে, আজ সকালে ল্যান্ড করবে, ওকে রিসিভ করতে যেতে হবে। জিয়ন এবার ধীরে চোখ তুলল, তার দৃষ্টিতে এক বিন্দু আগ্রহ নেই। সে বলল, গো এলন। এই দুটা শব্দ বলে সে আবারও ফোনের দিকে তাকালো। আয়ান থমকে গেল, সে জানতো এমনটাই হবে। তারপর বলল সে, প্লিজ ব্রো। জিয়ন ঠান্ডা কণ্ঠে বলল, আই ডোন্ট গো এয়ারপোর্টস। জেডি হালকা এসে বলল, হ্যাঁ তোর তো মানুষের ভিড় একদম সহ্য হয় না। আয়ান তৎক্ষণাৎ জেডির দিকে তাকিয়ে বলল, তুই চুপ কর, আমি জিয়ন ব্রোকে সাথে নিয়ে যাব। তারপর আবার জিয়নের দিকে ফিরে তাকালো, প্রায় আকুতির সুরে বলল, ব্রো আয়না, আমি একা গেলে বোরিং হয়ে যাব। আয়ান অদ্ভুতভাবে তাকালো, আর সে বলল, দ্যাটস নট মাই প্রবলেম। আয়ান হতাশ হয়ে সোফায় বসে পড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলল, দেখ জেডি থাকবে, কিন্তু তুই না থাকলে কেমন জানি লাগবে। আমরা তিনজন সবসময় একসাথে। জিয়ন আর কিছু বলতে দিল না। জিয়ন বিরক্তির চোখে তাকিয়ে বলল, আই ডোন্ট কেয়ার। আয়ান এবার সত্যি নরম হয়ে গেল, তার চোখে অনুনয় স্পষ্ট। সে বোঝাতে চাইল, ব্রো প্লিজ, 7 দিন ধরে ফ্লাইট রেস, তারপর আরো কত কিছু করে যাচ্ছি, আজ না হয় একটু চেঞ্জ হোক। আমাকে একটু সাপোর্ট করার জন্য অন্তত আমার সাথে আয়। জেডি এবার গম্ভীর গলায় বলল, ব্রো আয়ান যখন এত করে বলছে, তুমি আমাদের সাথে আসো। জিয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ালো, জানালার কাছে গিয়ে বাইরের দিকে তাকালো। সে চোখে হঠাৎ অদ্ভুত এক ছায়া খেলে গেল। দাঁতে দাঁত চেপে বলল, ফাইন। একটা শব্দ আয়ান যেন বিশ্বাসই করতে পারছে না। সে বলল, সিরিয়াসলি? জিয়ন ঘুরে তাকালো আর বলল, 1 ঘন্টার বেশি নয় কিন্তু। আয়ান লাফিয়ে উঠে বলল, ওকে ডান, লাভ ইউ ব্রো। জেডি মুচকি এসে বলল, দেখলি আমি জানতাম, রাজি করানো যাবে। জিয়ন ঠান্ডা গলায় বলল, ডোন্ট মেক ইট এ হ্যাবিট। 1 ঘন্টা পর জিয়নের কালো গাড়িটা এয়ারপোর্টের সামনে এসে থামলো। চারদিকে মানুষের ভিড়, ট্রলি টানার শব্দ, ঘোষণা, প্লেনের আওয়াজ। গাড়ি থেকে নামতেই জিয়নের ভ্রু কুঁচকে গেল। এই জায়গা তার ভালো লাগছে না, খুব বেশি মানুষ, খুব বেশি শব্দ। আয়ান উত্তেজিত হয়ে বলল, ব্রো ওই দিক দিয়ে আসবে, গেটের নাম্বার 5। জেডের চারপাশে তাকিয়ে বলল, বাংলাদেশি ফ্লাইট মানে এখনই ভিড় জমবে। তারপর জিয়ন পকেটে 2 হাত ঢুকিয়ে রইল, চোখে সানগ্লাস, মুখে কোনো অভিব্যক্তি নেই। মানুষ আসছে, কেউ হাসছে, আবার কেউ কাঁদছে, কেউ আবার জড়িয়ে ধরে আছে। হঠাৎ কোথাও থেকে একটা ছোট মেয়ের কণ্ঠ ভেসে আসলো, আব্বু। জিয়নের বুকের ভিতরটা হালকা কেঁপে উঠল। সে নিজেকে সামলে নিল। আয়ন হঠাৎ করে চিৎকার করে উঠল, ওই যে একজন তরুণী, হাতে একটা ছোট্ট ব্যাগ, পরনে কালো বোরখা, তার উপর আবার ওভারকোট, মুখে কালো মাস্ক। শান্তি আর উচ্ছ্বাস নিয়ে বেরিয়ে এলো সে, আর বলল, আয়ান ভাইয়া। আয়ান এগিয়ে গেল মেয়েটির দিকে। আয়ান হাসতে হাসতে বলল, ওয়েলকাম টু নিউ ইয়র্ক আর ডিয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 4 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো পুরো গল্পটা যারা যারা দেখতেছো, তো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা
যে পুরো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে। আর হ্যাঁ গাইস, এই গল্পের এন্ডিংটা তোমরা কিভাবে চাও, হ্যাপি এন্ডিং চাও নাকি স্যাড এন্ডিং? অবশ্যই কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিয়ে যাবা। তোমরা যেটা বলবা সেটাই হবে। তোমরা যদি হ্যাপি এন্ডিং চাও তাহলে আমি হ্যাপি এন্ডিং দিব, আর যদি বলো যে স্যাড এন্ডিং চাও তাহলে আমি অবশ্যই তোমাদের কথা মতো স্যাড এন্ডিং করব। তো তোমরা কি চাও সেটা অবশ্যই তোমাদের কমেন্টে মতামত জানাও। আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে একটা টার্গেট থাকবে। যদি তোমরা এই ভিডিওতে 200+ কমেন্ট আর 500+ লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে পরবর্তী পর্বটা আমি খুব শীঘ্রই নিয়ে আসব। আর পরবর্তী পর্বটা আমি 30 মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা কমপ্লিট করে দিতে পারো তাহলেই আমি 30 মিনিট প্লাস দিব। আর যদি কমপ্লিট করতে না পারো তাহলে 20 মিনিট বা 22 মিনিট হবে, বা তার থেকে কমও হতে পারে। কিছু করার নেই, কারণ আমি ব্যস্ত থাকি। তারপরেও তোমাদের জন্য গল্প রেকর্ড করি। আর দেখো, আমার গলার ভয়েসটাও কেমন যেন চেঞ্জ হয়ে আছে, কারণ আমার ঠান্ডা লাগছে, যার কারণে আমার গলার ভয়েস এমন হয়ে গেছে। তো তোমাদের কাছে কিছুই চাওয়ার নাই, শুধু তোমাদের থেকে একটু ভালোবাসা আর সাপোর্ট চাই। যদি তোমরা এটুকু দাও তাহলেই হবে। ভয়েসটা অন্যরকম শোনালেও কিছু করার নেই, আমার ঠান্ডা লাগছে যার কারণে আমার গলা ব্যথা করতেছে। তারপরেও তোমাদের জন্য আমি ভয়েস রেকর্ড করছি। তো চলো আমরা মূল কথায় ফিরে যাই। যদি আমার দেওয়া টার্গেট কমপ্লিট করে দিতে পারো তাহলে আমি তোমাদের কথা ভেবে অবশ্যই আমার কথা রাখবো। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।